উত্তর নিউ ইয়র্কের নির্জন স্থানে আছে একটি প্যারিস গির্জা। যে গির্জার লকড রুমে হত্যা করা হয় ওই গির্জার ফাদার বা প্রধান যাজককে। প্রাথমিকভাবে সন্দেহ করা হয় ওই লকড রুমে একমাত্র উপস্থিত থাকা তরুণ যাজক বা অ্যাসিস্ট্যান্ট ফাদারকে। জটিল এই মামলাটি তদন্ত করার জন্য হায়ার করা হয় একজন অভিজ্ঞ গোয়েন্দা, যিনি মামলাটি সমাধান করতে এসে বুঝতে পারেন গির্জার সকল কোর সদস্যরাই মিথ্যা বলছেন নিজেদের অপকর্ম মুছে ফেলার জন্য। তদন্ত আরো জটিল হয়ে ওঠে যখন ওই মৃত ব্যক্তিকে বিভিন্ন স্থানে জীবিত চলাফেরা করতে দেখা যায়। ভাইরে ভাই, একটি মার্ডার যে কতটা পারফেক্ট প্ল্যানিং করে করা যায়, একটি হত্যার পিছনে কত মিস্ট্রি লুকিয়ে আছে, তাই মুভি না দেখলে আপনি বুঝতে পারবেন না। ওয়েলকাম মুভি লাভার্স, কেমন আছো সবাই? পাপটেকা স্টুডিও থেকে আমি জাহিদ আবারও আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটি মার্ডার মিস্ট্রি মুভি সিরিজ এক্সপ্লেনেশন দেখতে। আমাদের আজকের মুভির নাম ওয়েক আপ ডেড ম্যান, যা 2025 সালে ইংরেজি ভাষায় মুক্তি পায়। এই মুভিটি নাইফস আউট মিস্ট্রি মুভি সিরিজের তৃতীয় পর্ব, যার বর্তমান IMDb রেটিং 7.3 আউট অফ 10। তো চলুন কথা না বাড়িয়ে মুভিতে ডুবে যায়। মুভির শুরুতেই আমরা জাড নামক এক ব্যক্তিকে দেখতে পাই, যার বর্ণনাতে এই মুভিটির কাহিনী বর্ণিত হয়েছে। জাড পূর্বে একজন পেশাজীবী বক্সার ছিল, কিন্তু বর্তমানে সে একজন ক্যাথলিক প্রিস্ট। জাড বক্সার থাকা অবস্থায় একটি ম্যাচ চলাকালীন বক্সিং নিয়ে তার হাতে ভুলবশত একজন অপোনেন্ট বক্সার নিহত হয়। এই ঘটনার পর তার মধ্যে অনুশোচনা জাগে এবং এখনো অবধি সে তা বহন করে বেড়াচ্ছে। এই কারণে সে প্রায়শ্চিত্ত হিসেবে বক্সিং ছেড়ে দিয়ে ধর্মযাজক হয়ে যায় এবং মানবতার সেবায় বাকি জীবন অতিবাহিত করতে চান। চার্চের প্রিস্ট থাকাকালীন সে একজন ব্যক্তিকে তাকে নিয়ে আপত্তিকর কথা বলার কারণে বক্সিং মেরে ফেলে। এই ঘটনার পর চার্চের আইন ভঙ্গের কারণে তাকে শাস্তি হিসাবে শহরের বাইরে ছোট্ট একটি শহরে একটি ছোট্ট প্যারিস চার্চে বদলি করে দেওয়া হয়। এখানে উল্লেখ করা প্রয়োজন যে প্যারিস চার্চ হচ্ছে শহরের বাইরে রিমোট এলাকায় অবস্থিত ছোট আকারের গির্জা, যেখানে খুব অল্প কমিউনিটির লোক বসবাস করে এবং যেখানে একজন প্রিস্টের মাধ্যমে সেই চার্চ নিয়ন্ত্রিত হয়। জাটকে ঠিক এমন একটি চার্চে বদলি করে দেওয়া হয় যেখানে সে একজন সহকারী প্রিস্ট বা ফাদার হিসেবে কাজ করবেন। জাটকে ছোট শহরে বদলি করে দেওয়া হলেও সে বিষয়টি নিয়ে বেশ খুশি ছিল, কারণ এ ধরনের চার্চে ভক্তদের সাথে সরাসরি যিশুর বাণী পৌঁছে দিতে পারবে। নতুন কর্মস্থলে এসে জাড চার্চের প্রধান প্রিস্ট বা ফাদারের সহিত এসে দেখা করেন, যার নাম ছিল ফাদার উইক। ফাদার উইক্স চার্চটি পরিচালনা করতেন এবং তিনি জাডের এখানে আসা এবং তার সহকারী হিসেবে কাজ করার বিষয়টি খুব বেশি সহজভাবে নিতে পারছিলেন না এবং তিনি জাডকে কাজে যোগ দেওয়ার পূর্বে তার কাছে কনফেস করতে বলেন। কিন্তু কনফেস করার সময় সে নিজের সম্পর্কে অনেক মিথ্যা তথ্য প্রকাশ করছিলেন, যার মধ্যে বিকৃত মানসিকতার ব্যাপারও ছিল। যা শুনে ফাদার উইক্স জাডকের প্রতি অশালীন ভাষা প্রয়োগ করছিলেন, যেটা ছিল তার স্বভাবসুলভ ব্যাপার। তাদের আলাপচারিতার মধ্যে এটাই স্পষ্ট হয়ে যায় যে ফাদার উইক্স জাডকে খুব একটা পছন্দ করছিলেন না। সে জেনে শুনে জাডকে উত্তেজিত করছিলেন এবং ভয় দেখাচ্ছিলেন। মুভির মূল কাহিনীতে প্রবেশের পূর্বে আপনাদেরকে মূল চরিত্রগুলোর সঙ্গে পরিচয় করিয়ে দেই। প্রথমেই আছে মার্থা, চার্চের প্রধান সিস্টার এবং চার্চের ম্যানেজারও বলা যেতে পারে। এই চার্চের সকল অফিসিয়াল কাজ যেমন গির্জা ব্যবস্থাপনা, হিসাব দেখা, ডোনেশন সংগ্রহ করা ইত্যাদি। এছাড়াও সে প্রধান প্রিস্ট বা ফাদার উইক্সের সহকারী হিসেবেও কাজ করে থাকেন, যেমন ফাদারের কাজে সহযোগিতা করা, গ্রাউন্ড পড়ানো, মিউজিক বাজানো ইত্যাদি। 2 নম্বরে আছে সেম, চার্চের মালিকাম পরিচর্যা কর্মী। সে আবার সিস্টার মার্থাকে খুব পছন্দ করেন। সে মার্থাকে এতটাই ভালোবাসেন যে তার জন্য সে যে কোনো কিছুই করতে পারেন। সেম এক সময় প্রচুর মদ্যপান করতেন, কিন্তু ফাদার উইক্সের কথায় এবং মার্থার জন্য সে মদ্যপান ছেড়ে দেন। এই চার্চের সীমানার মধ্যেই একটা স্ক্রিপ্ট ছিল। এই স্ক্রিপ্টের মধ্যে একটি অটোমেটিক দরজা ছিল, যা শুধুমাত্র একটি হিডেন সুইচের মাধ্যমেই খোলা যেত। যদি কখনো কেউ এই হিডেন সুইচটি হারিয়ে ফেলে, তাহলে এটা খোলার একমাত্র উপায় হচ্ছে এর কনস্ট্রাকশন ভেঙে ফেলা। তোমাদের যাদের জানা নেই স্ক্রিপ্ট কি জিনিস, তাদের জন্য বলছি। স্ক্রিপ্ট হচ্ছে বিশেষ এক ধরনের ঘর, যেখানে মৃত মানুষ বা তাদের দেহাবশেষ বা ধর্মীয় নথিপত্র সংরক্ষণ করে রাখা হয়। এই চার্চের স্ক্রিপ্টের মধ্যে ফাদার উইক্সের দাদার দেহাবশেষ সংরক্ষিত ছিল, যার নাম ছিল প্রিস্টেন। মিস্টার প্রিস্টেন মার্থার কাছে তার বাবার চেয়েও বেশি কিছু ছিল। চার্চের ভিতরে বড় একটি ক্রস রাখার জায়গা ছিল, কিন্তু এই জায়গাটি খালি রাখা হয়েছে। এটা উইক্সের জন্য একটি স্মৃতিচিহ্ন ছিল, যা তাকে মনে করিয়ে দিত একজন মহিলা এই ক্রুশটি ভেঙে ফেলেছিল। কিন্তু কি কারণে ভেঙেছিল তা আমরা মুভির পরবর্তীতে মার্থার মাধ্যমে জানতে পারবো। 3 নম্বরে আছে গ্রেস। প্রিস্টেন যখন একটি চার্চ নির্মাণ করছিলেন, তখন তার একটি মেয়ে ছিল, যার নাম ছিল গ্রেস। গ্রেস খুবই মডার্ন এবং উগ্র টাইপের মেয়ে ছিল। সে সবসময় ব্র্যান্ডের ছোট ছোট কাপড় পরিধান করত। গ্রেসের একটি পুত্র সন্তান হয়েছিল তার উগ্র জীবনযাপনের জন্য, যার নাম হচ্ছে উইক্স। অর্থাৎ ফাদার উইক্স হচ্ছেন এই চার্চের প্রতিষ্ঠাতা প্রিস্টেনের নাতি। প্রিস্টেন অনেক ধনী মানুষ ছিলেন এবং তিনি তার মেয়ের বেপরোয়া চলাফেরার কারণে তার নাতি উইক্সের জীবন এবং ভবিষ্যৎ নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিলেন। এই কারণে সে গ্রেসকে সতর্ক করেন, যদি তার কথা মতো সে না চলে, ভালো জীবনযাপন না করে এবং উইক্সের দেখাশোনা বা লালন পালন না করে, তাহলে সে তার নগদ অর্থ ট্রাস্ট করে দিবে, অন্যথায় সে এই সব সম্পত্তি তাকে দিয়ে যাবে। বাবার সম্পত্তির লোভে গ্রেস এরপর থেকে তার পিতার কথা মতো চলতে থাকেন। গ্রেস আসলে তার পিতার মৃত্যুর জন্য অপেক্ষা করছিলেন। এই সময় মার্থা খুবই ছোট ছিল এবং প্রিস্টেন তাকে খুব পছন্দ করতেন। প্রিস্টেন জানতেন যে মানুষের বেপরোয়া চলাফেরা ও অপচয় তাকে ধ্বংস করে ফেলে। এই কারণে সে ধর্মের দিকে ঝুঁকে
পড়েন এবং পরিবারকে রক্ষা করার চেষ্টা করছিলেন। এর মধ্যে এক সময় ক্রিস্টেন মারা গেলে গ্রেস তার ভালো মানুষের অভিনয় থেকে বেরিয়ে আসেন এবং খুব দ্রুত তার আইনজীবীর সঙ্গে দেখা করে এবং বলেন, আমাকে আমার বাবার সম্পত্তির ও নগদ অর্থ হস্তগত করুন, কারণ এটাতে শুধু আমার এবং আমার অধিকার আছে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ক্রিস্টেনের অ্যাকাউন্টে একটা টাকাও ছিল না। সে যাবার সময় একটি সুন্দর বক্স এবং এর মধ্যে একটি চৌকস কেস রেখে গেছেন, যে বক্সের মধ্যে অন্য ভাষায় লেখা ছিল লুক আউট ফর ইস অ্যাপেল। কোনো প্রকার নগদ অর্থ সম্পদ না পেয়ে গ্রেস খুবই রেগে যায় যে এই টাকার জন্য এতদিন সে ভালো মানুষ সেজেছিল, আজ সেই টাকাই নেই। গ্রেস অনেকটা পাগল হয়ে যায় এবং সে চার্চের মধ্যে ঢুকে সবকিছু ভাঙচুর করতে থাকে। এমনকি সেই চার্চের মধ্যে রাখা বড় সাইজের একটি যিশুর ক্রুশ ছিল, সে সেই ক্রুশটিও ভেঙে ফেলে। এই সময় ছোট মার্থা তার নিকট আসে এবং তার কানের কাছে কিছু একটা বলে। এটা শুনে গ্রেস খুবই বিস্মিত হয় এবং রাগান্বিত হয়ে সে মার্থাকে ধরেও মারধর করতে থাকে। গ্রেস তার বাকি জীবন বাবার উপর রাগ, হতাশা ইত্যাদি নিয়েই অতিবাহিত করতে থাকে এবং এক সময় একটি দুর্ঘটনায় সেও মারা যায়। অনেক বছর পার হয়ে গেল, প্রিস্টেনের রেখে যাওয়া সেই সম্পদের কোনো হদিশ এখনো পাওয়া যায়নি। এই ছিল প্রিস্টেন, তার মেয়ে গ্রেস, নাতি ভিক্স এবং মার্থার কাহিনী। এবার মুভি সহজে বোঝার জন্য এই মুভির আরো কিছু অতিরিক্ত চরিত্রের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই। এই চার্চের সঙ্গে জড়িত এবং নিয়মিত চার্চে প্রে করতে আসা কিছু চরিত্র। প্রথমে আসে ভিরা। ভিরা একজন লোকাল অ্যাটর্নি এবং তার পিতা ফাদার ভিক্সের বন্ধু। ভিরাদের সাথে তার বাবার পালিত পুত্র সাইও থাকে, যে কিনা একজন রাজনীতিবিদ হওয়ার চেষ্টা করছে, কিন্তু সাই তাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে। ভিরা যখন খুব ছোট ছিল, অর্থাৎ স্কুলে পড়ে, তখন তার পিতা একটি ছেলেকে অ্যাডপ্ট করে নিয়ে আসে এবং বলে, এই বাচ্চা আজ থেকে আমাদের সাথেই থাকবে এবং তুমি তার দেখাশোনা করবে। এ আর কেউ নয়, এই হচ্ছে সাই। ভিরার কাছে তার পিতার সাইকে পালিত পুত্র হিসেবে পরিচয় করে দিলেও তার প্রতিবেশীদের ধারণা এটা ভিরার সৎ ভাই। এরপর থেকে সাইকে ভিরা দেখাশোনা করে এবং এখনো পর্যন্ত তা করে আসছে। এরপর আছেন ডাক্তার নাট, যিনি কিনা একজন লোকাল ডাক্তার। নাটের জীবন তার স্ত্রী, যার নাম ছিল ডার্লা, ও সংসারকে কেন্দ্র করে ছিল। নাট তার স্ত্রী ডার্লাকে অনেক ভালোবাসেন। কিছুদিন পূর্বে তার স্ত্রী তাকে ছেড়ে অন্য একজন পুরুষের সঙ্গে চলে গেছে, এমনকি সে যাবার সময় তার সন্তানকেও সঙ্গে নিয়ে গেছে। ডার্লা তাকে ছেড়ে চলে গেছেন, তার কারণ হচ্ছে ডাক্তার নাটে খুব একটা ধনী ছিলেন না এবং জীবনে সে খুব বেশি সাকসেসফুলও ছিলেন না। এখন নাটের একটাই লক্ষ্য, যে কোনো ভাবে সে ডার্লাকে ফিরিয়ে আনবে। হতাশার কারণে সে বর্তমানে খুবই মদ্যপান করে থাকেন। এরপরে আছে মিস্টার লি। লি হচ্ছেন একজন সায়েন্স ফিকশন রাইটার, যে কিনা কিছুদিন পূর্বেও একজন সেলিব্রিটি ছিল, কারণ তার কিছু লেখা খুবই জনপ্রিয় হয়েছিল। কিন্তু বিগত 10 বছর আগে তিনি নিউ ইয়র্ক থেকে এই শহরে এসেছিলেন। এরপর থেকে তার আর কোনো লেখাই হিট করেনি বা দর্শক নন্দিত হয়নি। বর্তমানে সে ফাদার ভিক্স এবং এই চার্চের ইতিহাস সম্পর্কে লেখার চেষ্টা করছেন। এরপর আছে সিমনি। তিনি এই শহরে নতুন ছিলেন এবং তিনি একজন যন্ত্রবাদক ছিলেন, কিন্তু 5 বছর আগে তাকে এই কাজ থেকে অবসর নিতে হয়, কারণ তার নার্ভের সমস্যা দেখা দিয়েছিল। নার্ভের সমস্যার কারণে শরীরে প্রচন্ড ব্যথা অনুভব হয়, যে কারণে সে সবসময় হুইল চেয়ারে বসে থাকেন। যদিও সিমনি উঠে দাঁড়াতে পারেন এবং হালকা চলাফেরা করতে পারেন, কিন্তু এতে করে তার ব্যথা অনেক বেড়ে যায়। এই কারণে সে সবসময় হুইল চেয়ারে বসে থাকেন। সিমনি তার রোগ মুক্তির জন্য এই চার্চের স্পর্শে আসেন। সে বিশ্বাস করেন যে ফাদার ভিক্স তাকে হিল করতে পারবেন। এবার আসি মুভির অন্যতম লিড ক্যারেক্টার ভিক্সের ব্যাপারে। ভিক্সের চার্চ চালানোর কায়দাটা কিছুটা আলাদা ছিল। নতুন কেউ তার কাছে কনফেস করতে আসলে সে তাদের সহিত রুট আচরণ করত ও তাদের প্রতি নোংরা ভাষায় উত্তর দিত। কনফেস করতে আসা ব্যক্তিরা এতে করে অনেকটা হতাশ হয়ে যেতেন। বর্তমানে খুব বেশি মানুষ এই চার্চে আসেন না, কারণ মানুষ কনফেস করতে আসলে তার পাপের কথা বা গোপন বিষয় বলে থাকেন, যা ফাদার ভিক্স অন্যদের কাছে খুব নোংরা ভাবে খোলাসা করে দিত। এতে করে লজ্জায় পড়ে মানুষ এই চার্চে আসা ছেড়ে দিয়েছিল। ভিক্স আসলে এমনই ছিল, যে কিনা চার্চের আগত ব্যক্তিদের ধর্ম পরিবর্তে ধৈর্য ও স্থিতিশীলতার পরীক্ষা নিতেন। সাধারণভাবে বলতে গেলে ভিক্সের ভাষণ খুব রুট কটাক্ষজনক ছিল, কিন্তু জার্ড ভিক্সের এই বিষয়গুলি সমর্থন করতেন না, কারণ সে বিশ্বাস করতেন যিশু কারো প্রতি কটাক্ষ আক্রমণাত্মক হতেন না এবং সকল প্রিস্টদের উচিত যিশুর দেখানো পথ অনুসরণ করা। এর মধ্যে একদিন জার্ড চার্চের সকল কোর সদস্যদের আলোচনার জন্য ডাকেন, অর্থাৎ যাদের সঙ্গে এই মাত্র পরিচয় করিয়ে দেওয়া হলো। কিন্তু বিষয়টি একজনের মোটেও পছন্দ হচ্ছিল না। সে ছিল মার্থা। মার্থা বলেন জার্ড ইচ্ছাকৃতভাবে সকল সদস্যদের ফাদার ভিক্সের বিরুদ্ধে উত্তেজিত করে তুলছেন। মার্থা ও জার্ডের বাদ বিতণ্ডার মধ্যে হঠাৎ করে জার্ড বলে ওঠে, যদি মার্থার ভিক্সের উপর এতই ভরসা থাকে, তাহলে সে কেন তার জীবনের অতি গোপনীয় পাপের কথা ফাদার ভিক্সের সহিত শেয়ার করে কনফেস করছেন না। এই কথা শুনে মার্থা তার আনুগত্য প্রমাণ করার জন্য সঙ্গে সঙ্গে ফাদার ভিক্সের নিকট চলে আসেন এবং তার জীবনে ঘটে যাওয়া অতি গোপনীয় পাপের কথা তার সাথে শেয়ার করে, অর্থাৎ কনফেস করে। মার্থার কথা শুনে ফাদার ভিক্স খুবই বিস্মিত হয় এবং অনেকটা ঘাবড়ে যায়। আর এই পুরো বিষয়টি জার্ড উপর থেকে দেখছিল। মার্থার এই কনফেসের মধ্যে দিয়ে এই মুভির একটি বড় টুইস্ট রিভিল হয়, যা আমাদের মুভির পরের অংশে দেখানো হবে। আর এই কারণে ফাদার ভিক্স কথাটা শুনে কিছুটা ঘাবড়ে গিয়েছিল, কিন্তু সে তার অভ্যাস মতো জার্ডের নিকট আসে এবং তাকেও তার পাপের কনফেস করতে বলে। কিন্তু জার্ড তাকে বলে, আমি পূর্বে যে খারাপ অভ্যাসের কথা বলেছিলাম তা আসলে মিথ্যা ছিল। আমি আপনাকে ভরকানোর জন্য এগুলো বলেছি। আসলে আমি আপনার নিয়ম কানুনগুলির উপর ভরসা রাখতে
পারছি না, কারণ আপনি প্রার্থনায় আগত সদস্যদের যে উপদেশ দেন তাতে তাদের কোনো প্রকার উপকার হবে না। তাছাড়া এগুলো যিশুর দেখানো পথের অন্তরায়। কথায় কথায় একসময় ফাদার ভিক্স উত্তেজিত হয়ে ওঠে এবং সে জাটকে পেটের মধ্যে পাঁচ মেরে বসেন। আর এই পুরো ঘটনাটি সাই তার ক্যামেরায় রেকর্ডিং করে নেয় এবং সে এসব ভাষণ তার ইউটিউব চ্যানেলে আপলোড করেন তার ফলোয়ার বাড়ানোর জন্য। আর যদি ফলোয়ার বাড়ে তাহলে সে রাজনীতিতে কিছুটা সুবিধা করতে পারবে, যদিও তার ভিডিও খুব বেশি মানুষ দেখে না। পরের দিন জাট মার্থার বাড়িতে আসেন তার সাথে আলোচনা করার জন্য, কিন্তু সে যখন মার্থার বাড়িতে আসেন তখন সে দেখে ফাদার ভিক্স চার্চের কোর সদস্যদের নিয়ে মিটিং করছিলেন, যেখানে সে খুবই উত্তেজিত ছিলেন এবং জোরে জোরে কথা বলছিলেন। জাটকে সেখানে দেখে সবাই তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাচ্ছিল। এর মধ্যে ফাদার ভিক্স আচমকা একটি বই তার দিকে ছুঁড়ে মারেন। পরিবেশটা এমন ছিল যে জাটের কাছে মনে হচ্ছিল যেন সবাই তার এগেনিস্টে কথা বলছে। এতে করে সে খুব বিব্রত করা অবস্থার মধ্যে পড়ে এবং তার নিজের নিঃসঙ্গ মনে হতে থাকে। তাই সে সেখান থেকে দ্রুত বের হয়ে চলে যায়। সেখান থেকে বেরিয়ে জাট সোজা একটি লোকাল বারে চলে আসে লাল পানি টানার জন্য। লাল পানি টানতে টানতে সে এক সময় খুবই টাল হয়ে পড়ে এবং সে টেবিলের উপরে একটি শোপিস দেখতে পায় যেখানে একটি উল্ফের মাথা লাগানো ছিল। এই সময় সে তার সকল রাগ সেই উল্ফের হেডের উপর ঝাড়ছিল। এভাবে এক সময় উল্ফের হেডটি ভেঙে তার হাতে চলে আসে। সে সেখান থেকে বের হয়ে সোজা চার্চে চলে আসে এবং তার হাতে থাকা সেই উল্ফের মাথাটি চার্চের দিকে ছুঁড়ে মারে, যার ফলে চার্চের একটি গ্লাস ভেঙে যায়। এর কয়েকদিন পর প্রার্থনার দিনে আমরা দেখতে পাই ফাদার ভিক্স তার ভক্তদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন এবং চার্চের সকল সদস্যরা সেটা শুনছেন। ভিক্স তার বক্তব্য শেষে একটি ছোট কামরায় প্রবেশ করেন বিশ্রামের জন্য। এমন সময় আমরা ফাদার জাটকে দেখতে পাই মঞ্চে উঠে ক্রুশ উঠিয়ে ভক্তদের পাপ মোচন করছেন। এই সময় একটি জোরে পড়ে যাওয়ার শব্দ শুনে জাট পিছনের দিকে তাকালে আমরা দেখি ফাদার ভিক্স সেখানে পড়ে আছে। জাট তৎক্ষণাৎ সেখানে ছুটে যান এবং আমরা দেখি ফাদার ভিক্স এর সমস্ত শরীর রক্ত দিয়ে মাখা। এখানে অবাক করার বিষয় হচ্ছে ভিক্সকে কেউ পিছন থেকে চাকু মেরেছে এবং সেই চাকুর গোড়ায় একটি উল্ফের হেড লাগানো ছিল, যেই হেডটি জাট ওই দিন চার্চের দিকে ছুঁড়ে মেরেছিলেন এবং সেই উল্ফের মাথাটি রক্তে লাল হয়ে গিয়েছিল। এরপর ঘটনাস্থলে সবাই ছুটে আসে এবং মার্থা চিৎকার করে কান্না করতে থাকে। যেহেতু ফাদার ভিক্স এবং জাডের মধ্যে বনিবনা হতো না এবং একে অন্যকে দেখতে পারতো না, তাই সবার সন্দেহ জাডের দিকেই আসে। এছাড়া ফাদার ভিক্স এর মৃতদেহ যেখানে পড়েছিল সেটা একটি বদ্ধ রুম ছিল, যার একটি মাত্র প্রবেশদ্বার ছাড়া অন্য কোনো দরজা বা জানালা ছিল না এবং সেখানে ভিক্স এর মৃতদেহ ছাড়া শুধুমাত্র জাডের উপস্থিতি ছিল। কিছুক্ষণের মধ্যেই পুলিশের একটি টিম চলে আসে সেখানে। তদন্তকারী কর্মকর্তার নাম ছিল জেরাডিন। তদন্ত শেষে পুলিশের একই বক্তব্য ছিল, যেহেতু স্টেজে এবং কামরায় ফাদার জাড উপস্থিত ছিল সেহেতু এই খুন জাডই করেছে। এরপর এন্ট্রি হয় আমাদের মুভির লিড ক্যারেক্টার অর্থাৎ ডিটেকটিভ বেনোয়েট ব্লাঙ্ক। প্রথমে শেষে সাধারণ মানুষের মতো জাডের সহিত কথা বলতে থাকে, পরে তার পরিচয় দেন সে একজন গোয়েন্দা এবং পুলিশের তদন্তকারী কর্মকর্তা জেরাডিন তাকে হায়ার করেছে এই কেসটি সমাধানের জন্য। ব্লাঙ্ক প্রথমে খুব ভালো করে ঘটনাস্থল পরিদর্শন করে, এরপর চার্চের আর্কিটেক্ট দেখে তার কিছু একটা সন্দেহ জাগে। এরপর সে জাডের নিকট আসে এবং তাকে সেই দিন কি কি ঘটেছিল তা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে খুলে বলতে বলে। সব শুনে ব্লাঙ্ক ধারণা করে এই খুনের সঙ্গে জাড কোনোভাবেই জড়িত নয়। এখন তাকে বের করতে হবে এই জটিল খুনটি কিভাবে করা হলো এবং কেন করা হলো। এরপর ব্লাঙ্ক ফাদার ভিক্সের মৃতদেহটি ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং লাশটি পর্যবেক্ষণ শেষ হলে ডিটেকটিভ ব্লাঙ্ক জাড এবং সেই পুলিশের কর্মকর্তাকে নিয়ে সোজা সেই বারে চলে আসে যেখান থেকে জাড সেই উল্ফের মাথাটি সংগ্রহ করেছিল। কিন্তু বারের ম্যানেজার তাকে জানায়, দেখুন স্যার, এখান থেকে যে উল্ফের মাথাটি সংগ্রহ করা হয়েছিল সেটি ছিল ধূসর রঙের, কিন্তু পুলিশ লাশের কাছ থেকে যে মাথাটি জব্দ করেছে সেটি ছিল লাল রঙের। অর্থাৎ এই বারের সঙ্গে বা এই উল্ফের মাথার সঙ্গে এই খুনের কোনো সম্পর্ক নেই। এরপর সে ব্লাঙ্ককে আরো আশ্বস্ত করার জন্য 7 দিন আগে তোলা একটি ছবি দেখায়। এরপর ব্লাঙ্ক সেই ছবিটি এবং বর্তমান লুক খুব ভালোভাবে পর্যবেক্ষণ করে এবং সে কিছু একটা বুঝতে পারে, কিন্তু সে এই ছবিটি দেখে কি বুঝতে পেরেছিল তা আমরা মুভির পরবর্তী অংশে দেখতে পারবো। একটু পরে ডক্টর নাটকে সেই বারে দেখা যায় সে আসলে ফাদার ভিক্স এর খুবই ভক্ত ছিল, তার খুনের জন্য সে জাটকেই দোষারোপ করছিল। এরপর ব্লাঙ্ক সেই পুলিশ অফিসারকে সহিত আলাপ করে, আচ্ছা যদি জাডি খুন না করে তবে এই অসম্ভব কাজটি কিভাবে করা হলো? আমার মনে হয় হলোম্যান কিতাবে যে বর্ণনা আছে এখানে কিছুটা সেই প্যাটার্ন ব্যবহার করা হয়েছে। তখন ফাদার জাডের কিছু একটা মনে পড়ে আর সে বলে, মার্থা সহ এই চার্চের সকল মেম্বাররাই রিডিং ক্লাবের সদস্য ছিল। এখানে এসে তারা বিভিন্ন ধরনের ডিটেকটিভ নভেল পড়তো। তখন ব্লাঙ্ক সেই বইয়ের একটি তালিকা চায় যা তারা হরহামেশাই পড়তো। তখন জাড বইয়ের একটি তালিকা দিলে ব্লাঙ্ক দেখে সেখানে দি হলোম্যান, হুইচ বডি, দি মার্ডার অফ রিডমার্ক, দি মার্ডার রোগার, অ্যাগার্ড ইত্যাদি বইগুলি তারা পড়ে থাকে। আর এই বইগুলো পড়লে যে কেউ নিখুঁত মার্ডার করার জন্য পূর্ব প্রস্তুতি নিতে পারবে। এরপর ব্লাঙ্ক সেই জায়গায় যায় যেখানে ফাদার ভিক্সকে হত্যা করা হয়েছে। এরপর ব্লাঙ্ক বলে 3টি পসিবিলিটি আছে এই মার্ডারকে বাস্তবায়ন করার জন্য। প্রথমত কোনো ডিভাইস ব্যবহার করে, অর্থাৎ যেভাবে ধনুক থেকে তীর ছোড়া হয় বা কামান থেকে গোলা ছোড়া হয় ঠিক সেইভাবে একটি অটোমেটিক ডিভাইস থেকে ছুরিটি ছোড়া হয়েছে যা রিমোটের সাহায্যে অপারেট করা হয়েছিল। কিন্তু এটা অনেকটাই অসম্ভব, কারণ হাওয়া দিয়ে ছুরিটি যাওয়ার সময় কারো না কারো
কারোর নজরে অবশ্যই পড়তো। আর দ্বিতীয় পসিবিলিটি হচ্ছে এই লকড রুমের ভিতরেই কেউ এসে তাকে হত্যা করেছে, কিন্তু এই রুমের মাত্র একটি প্রবেশদ্বার, আর কোনো দরজা বা জানালা নেই, আর সিসিটিভি পর্যবেক্ষণ করে ঘটনার সময় কাউকে ভিতরে আসতে বা বাইর হতে দেখা যায়নি। তৃতীয় পসিবিলিটি হচ্ছে ছুরিটি আগে থেকে এই লকড রুমের উল্কানো ছিল এবং ফাদার ভিক্সের প্রবেশ করার পরই রিমোট দিয়ে তা বেতার তরঙ্গের মাধ্যমে ছোড়া হয়েছে এবং সেই ছুরির আঘাতে তার মৃত্যু হয়েছে। একমাত্র এই সম্ভাবনাটাই অপেক্ষাকৃত অথেন্টিক মনে হচ্ছে, আর এর কোনোটাই প্রমাণ না হলে আমাদের চতুর্থ অপশনে যেতে হবে, অর্থাৎ ফাদার জাডি ফাদার ভিক্সকে হত্যা করেছে আর খুন করার পরে এখন সে ভালো সাজার নাটক করছে। এই সময় জেরাডিন বলে, আমরা লকড রুমে কিছু একটা ছোট থ্রেটের আলামত পেয়েছিলাম। এরপর ফাদার জাড সোজা সেমের রুমে চলে আসে। সে অনেকটাই আপসেট ছিল, কারণ মার্থা ও অন্য চার্চ মেম্বাররা তাকেই দোষী মনে করছিল। এই সময় সেম বলে, ঘটনার সময় আমি একটা রাগবি ম্যাচ রেকর্ডিং করছিলাম। তখন জাডের মনে পড়ে যদি খুনের ধরন 3 নম্বরটি হয়, অর্থাৎ রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে ছুরিটি ট্রিগার করা হয়, তবে অবশ্যই ম্যাচ চলাকালীন রেকর্ডিং এর ডিস্টার্ব থাকবে। সেই কারণে জাড তৎক্ষণাৎ সেই ডিভিআর ক্যাসেটটি নিয়ে ব্লাঙ্কের নিকট চলে আসে। এরপর সেই ক্যাসেটটি চালানোর সময় দেখা যায় সত্যি একটা সময় রেকর্ডিং এ কিছুটা সমস্যা দেখা দিয়েছে, সাধারণত যেটা অযাচিত রেডিও ফ্রিকোয়েন্সির জন্য হয়ে থাকে। যেহেতু সাইয়ের ইউটিউব চ্যানেলের জন্য সেশনের সব রেকর্ডিং করতো, তাই আরো অধিক যাচাই করার জন্য সাইয়ের কাছ থেকে সেই দিনের রেকর্ডিং ফুটেজ নেওয়া হয় দেখার জন্য। এরপর রেকর্ডিং ফুটেজটি ভালো করে পর্যবেক্ষণ করলে দেখা যায় সেটার মধ্যেও একটা নির্ধারিত সময় কিছুটা রেকর্ডিং ডিস্টারবেন্স রয়েছে, যা রেডিও ফ্রিকোয়েন্সির জন্য হয়ে থাকে। এরপর দুইটি ভিডিও যখন ভালো করে যাচাই বাছাই করা হয়, তখন দেখা যায় একটা বিস্ময়কর ঘটনা, অর্থাৎ ফাদার ভিক্সকে যখন হত্যা করা হয় রেডিও ফ্রিকোয়েন্সি দিয়ে করা ডিস্টারবেন্স দেখা যায় তার কিছুটা সময় পর। কিন্তু এটা কিভাবে সম্ভব? প্রথমে খুন করা হয়, এরপর ছুরিটি ট্রিগার করা হয়, অর্থাৎ খুন হওয়ার পর ছুরিটি আঘাত করে। এখন চিন্তার বিষয় হচ্ছে, যদি রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে এই ছুরিটি ট্রিগার করা হয়, তাহলে এটা কিভাবে সম্ভব যে প্রথমে খুন হলো, তারপর ছুরিটি গিয়ে তাকে আঘাত করলো? এই ঘটনার পর খুনের রহস্যটি আরো জটিল হয়ে ওঠে। এরপর ব্লাঙ্ক জাডকে ঘটনার দিনের পুরো ইতিহাসটি ভালো করে লিখতে বলে এবং সেই লেখাটি ব্লাঙ্ক খুব ভালো করে স্টাডি করে দেখে। লেখাটি ভালো করে যাচাই করার পর ব্লাঙ্ক জাডকে প্রশ্ন করে, তুমি কেন ফাদার ভিক্সকে হত্যা করলে? এটা শুনেতে জাড পুরোই শক। তখন ব্লাঙ্ক বলে, তুমি যদি দোষী না করে থাকো, তবে ঘটনার পর পুলিশ আসলে তুমি কেন সব শেষে বাইরে আসলে? এত সময় তুমি একা লাশের সাথে কি করছিলে? নিশ্চয়ই তুমি কিছু লুকোচ্ছিলে। তখন জাড বলে, আমি আসলে ফাদার ভিক্সের মদের ফ্লাক্সটি লকার রুম থেকে তুলে লুকাতে গিয়েছিলাম। ব্লাঙ্ক, কিন্তু কেন? তখন জাড বলে, ফাদার ভিক্স সেমকে বলেছিল সে মদ্যপান ছেড়ে দিয়েছে, এই কারণে সেমও মদ্যপান ছেড়ে দিয়েছিল। যদি সেম জানতে পারে যে হত্যার দিন ভিক্স ওই ফ্লাক্স থেকে মদ পান করছিল এবং ঘটনাস্থলে সেই ফ্লাক্সটি পড়েছিল, তবে সে মানসিকভাবে আঘাত পেত এবং সেও আবার নতুন করে মদ্যপান আরম্ভ করে দিত। এই কারণে সে দ্রুত ওইখানে গিয়ে ফ্লাক্সটি লুকিয়ে ফেলে, কারণ চার্চের কেউ জানতো না যে ফাদার ভিক্স মদ্যপান করেন। তার মানে হচ্ছে ভিক্স হত্যার কিছুক্ষণ আগে মদ্যপান করেছিল এবং এর মাধ্যমে আরো প্রমাণ হয় যে ফাদার জাড একজন অত্যন্ত সৎ এবং ধার্মিক ব্যক্তি। ব্লাঙ্ক ফ্লাক্সটি দেখতে চাইলে জাড তা দেখাতে অক্ষম হন, কারণ জাডের রুম থেকে ফ্লাক্সটি চুরি হয়ে গিয়েছিল। তার মানে হচ্ছে হত্যাকারী ওই ফ্লাক্সটি চুরি করেছে, যেহেতু এই ফ্লাক্সের সঙ্গে এই হত্যাকাণ্ডের কোনো না কোনো কানেকশন রয়েছে। পরের দিন স্ক্রিপ্টটি খোলা হয় এবং ফাদার ভিক্সের লাশটি সেখানে রেখে আবারও স্ক্রিপ্টের দরজা বন্ধ করে দেওয়া হয়। এরপর ডিটেকটিভ ব্লাঙ্ক মার্থা সহ বাকি সব কোর সদস্যদের ডেকে আনেন ওই দিন ফাদার ভিক্সের সঙ্গে লাস্ট মিটিংয়ে কি কথা হয়েছিল সেটা জানার জন্য। কিন্তু ব্লাঙ্কের প্রশ্ন শুনে কেউ ঠিক মতো উত্তর দিচ্ছিলেন না এবং সবাই কথাকে এদিক সেদিক ঘোরাচ্ছিলেন। তখন সাই বলে, আমি ওই দিনের পুরো সেশন রেকর্ড করেছিলাম এবং জাড ও ব্লাঙ্ক যদি চায় আমি তা দেখাতে পারি। এই কথা শুনে সবার চেহারা কালো হয়ে গিয়েছিল। তৎক্ষণাৎ ব্লাঙ্ক সাইকে ও জাডকে নিয়ে অন্য একটি কামরা চলে আসে এবং দরজাটি লক করে দেয়। তারা ভিডিওটি ভালো করে দেখতে থাকে। অন্যদিকে দেখা যায় বাকি সদস্যরা দরজায় ধাক্কাধাক্কি করছেন। এরপর আমাদের দেখানো হয় আসলে ওই দিন কি হয়েছিল। ওই দিন আসলে সবাই খুব অ্যাগ্রেসিভ ছিল। প্রথমে কথা বলেন ভীরা, যে কিনা ওই দিন একটি অতি গোপনীয় সত্য সবার মাঝে প্রকাশ করে দিয়েছিলেন। ভীরা জানায় প্রকৃতপক্ষে সাই ফাদার ভিক্সেরই সন্তান, অর্থাৎ ভিক্স যে কিনা নিজের মা গ্রেসকে নিয়ে আজে বাজে কথা বলে থাকেন, তার নিজেরই একটি গোপন সন্তান রয়েছে, আর সে কেউ নয়, সে স্বয়ং সাই। বিষয়টি ভীরা একটি অফিসিয়াল ফর্মের মাধ্যমে জানতে পারেন, যেখানে স্বয়ং ভিক্স সই করেছিলেন এই মর্মে যে সাই এর সে বায়োলজিক্যাল ফাদার। এই বিষয়টি নিয়ে সকল সদস্যদের মধ্যে ঝগড়া লেগে যায়, কিন্তু মজার বিষয় হচ্ছে ভীরা ছাড়া বাকি সকল সদস্যরাই ফাদার ভিক্স এর পক্ষেই কথা বলছিলেন। সবার মধ্যে ঝগড়া লাগার কারণে ফাদার ভিক্স সবাইকে থামিয়ে দিয়ে বলেন, আজ থেকে 7 দিন পর ইস্ট উৎসব হবে, আর আমি ওই দিন আমার পদ ছেড়ে দিব এবং এই চার্চও বন্ধ করে দিব। তবে এই চার্চ বন্ধ করার পূর্বে আমি সকল কোর সদস্যদের গোপন নথি সবার মাঝে প্রকাশ করে দিব। আমি ডাক্তার নাটের ব্যাপারে বলবো যে সে ইদানিং প্রচুর মদ্যপান করছেন এবং সে তার হাসপাতালে যাচ্ছে মদ্যাবস্থায়। এটা করে তার রোগীরা অবশ্যই তার উপরে খুশি থাকবেন না, এমনকি তার লাইসেন্সও বাদ হয়ে যেতে পারে। লিয়ের ব্যাপারে আমি বলবো সে আসলে আমার যে জীবনে লিখছে তা প্রকৃতপক্ষে আমার পা চাটা ছাড়া আর কিছুই নয়, কারণ আমার জীবনে বা এই চার্চ সম্পর্কে উল্লেখযোগ্য
অভিযোগও লেখার মতো কিছুই নেই। এই বিষয়টা আমি সকল পাবলিশারের কাছে প্রকাশ করে দেবো, এতে করে কোনো প্রকাশক তোমার বই আর ছাপবে না, যার ফলে তোমার তো এই কেরিয়ারও ধ্বংস হয়ে যাবে। সিমোনির ব্যাপারে যদি বলি, তুমি একজন ফিটলেস মহিলা, আর আমি কখনোই তোমাকে হিল করতে পারবো না। তোমার নার্ভগুলো পুরোপুরি ড্যামেজ হয়ে গেছে, যা আমি কখনোই ঠিক করতে পারবো না। আর ভীরা, তোমার পিতা তোমাকে নিয়ে কখনোই গর্ববোধ করতে পারবেন না। এইভাবে ফাদার ভিক্স সবাইকে ভয়ভীতি দেখাচ্ছিলেন এবং সবাইকে উত্তেজিত করে তুলছিলেন। এই সময় ফাদার জাড এখানে এসে উপস্থিত হয় এবং ফাদার ভিক্স তাকে দিকে একটি বই ছুঁড়ে মারেন এবং এই বই ছুঁড়ে মারার কারণে জাড সেখান থেকে চলে যান। ওই দিনের ভিডিও দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে সকল কোর সদস্যদের কাছে শক্ত মোটিভ ছিল ভিক্সকে হত্যা করার। তখন জাড বলে, কিন্তু ফাদার ভিক্স কেন তার কোর গ্রুপের সঙ্গে এই ধরনের আচরণ করলো? তখন সাই বলে, আসলে আমি